আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনারা নিয়ে এসেছিল বাংলাদেশ মার্কেটে মিড রেঞ্জ বাজেট রেঞ্জে অন্যতম সেরা একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন স্যামসাং গ্যালাক্সি A54 5G। এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। সো দেরি না করে শুরু করে ফেলি, কারণ এই ফোনটার ব্যাপারে অনেক কিছুই বলার আছে, স্পেশালি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স, ভিডিও ক্যামেরা পারফরমেন্স এবং তার পাশাপাশি গেমিং পারফরমেন্স নিয়ে অনেক আলোচনাই হবে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং স্যামসাং গ্যালাক্সি A54 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ ভাইব্রেন্ট কালার থাকা এই মোবাইলটির রিয়ার প্যানেল এবং ডিসপ্লে দুটোতেই রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, তবে বডি ফ্রেমটা পলিকার্বনেটের তৈরি। এছাড়াও মোবাইলটির রিয়ার প্যানেলে যে 3টা ক্যামেরা রয়েছে, এই ক্যামেরাগুলো বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই মোবাইলটির সাথে একটি ব্যাক কেস ইউজ করতে হবে। যাই হোক, 6.4 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 202 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ থাকার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে আমরা বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্ট হলো ভায়োলেট কালারের। এই মোবাইলটির কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যাতে একটি সিম কার্ডের পাশাপাশি অন্য আরেকটি স্লটে হয় সিম কার্ড অথবা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। মোবাইলে থাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ফিঙ্গার টাচ করার সাথে সাথে আনলক করছিল, তবে কিছুটা অ্যানিমেশনের কারণে ডিলে আমরা লক্ষ্য করেছি। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ব্যালেন্সড মনে হয়েছে। সাউন্ডের লাউডনেস যেমন পারফেক্ট ছিল, তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, সেটাও একদম ডিসেন্ট ছিল। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসাবে মোবাইলটিতে রয়েছিল Android 13 ভার্সন। ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছিল One UI 5.1 এর ভার্সন। মোবাইলটিতে মাল্টিটাস্কিং করার সময় ওভারঅল পারফরমেন্স আমরা বেশ স্মুথ পেয়েছি। সুপার অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 120 রিফ্রেশ রেট, তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট থাকার পরও আমরা বেশ কমফোর্টেবল ভাবেও অনেক রাফ অ্যান্ড টাফ এই ফোনটি ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ছাড়াই। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি আমরা সোয়াপ করে ইউজ করেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.4 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর রয়েছে 120 রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2380x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 403 ppi। মোবাইলটি আউটডোরে সানলাইট কন্ডিশনে আমরা বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি এই ফোনটি আউটডোরে ইউজ করতে যাই, ইভেন ছবি তোলার সময়ও। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলে থাকা চিন এবং ভেজেল এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় পারফেক্টই মনে হয়েছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চ সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনির IMX এর 766 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের 123 ডিগ্রি আলট্রাওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে ইউজ করেছে স্যামসাং ISOCELL এর L6 সেন্সর। এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবেই কাজ করে। ছবির কালার টোনের পাশাপাশি কালার ডিটেলসও বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। সামটাইমস অবশ্য কিছু ছবি ওভার এক্সপোজড করে ফেলছিল, স্পেশালি দুপুরবেলা যদি আমি ছবি তুলে থাকি তখন দেখা যাচ্ছে যে রেড কালারটা একটু বেশি বুস্ট করতে দেখা যায়, তবে আমি রাইট নাও ট্রেন্ড অনুযায়ী সেটাকে ঠিকঠাকই বলবো। সেই সাথে জুম করে তোলা ছবিগুলোরও ডিটেলস বেশ শার্পলি ক্যাচ করতে পারে। সেই সাথে ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলাও বেশ ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল। তার পাশাপাশি মোবাইলটিতে হাইয়েস্ট 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন রয়েছে। মোবাইলটিতে OIS থাকার কারণে আমরা ভিডিও শুট করে খুব একটা শেকি ফিলের দেখা পাইনি। ইনফ্যাক্ট যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা বাইরে অনেক ভিডিও শুট করে থাকেন, তাদের জন্য আমি মনে করি স্যামসাং গ্যালাক্সি A54 ভিডিও শুট করার জন্য ওয়ান অফ দ্য গুড চয়েস। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলটির সেলফি ক্যামেরার ছবি তুলতে আপনাদের অনেকই ভালো লাগবে, কারণ খুব স্মুথ কালার ধরে রাখতে পারছিল ফোনটি সেলফি ক্যামেরাতে ছবি তোলার পর। যদিও মাঝে মাঝে হালকা একটু রেডিশ টোন দেখা যাচ্ছিল মেইন ক্যামেরার মতো, বাট ওভারঅল আমি যদি রাইট নাও ট্রেন্ড বা ফ্যাশনের কথা বলি, সেই হিসাবে ফোনটা সেলফি ক্যামেরার কালার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। এর পাশাপাশি ফোনটা সেলফি ক্যামেরার ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো এবং এজ ডিটেকশনও খুব নাইসলি ক্যাচ করতে পারে। ওভারঅল আমার কাছে এই ফোনটাকে আমি সেলফি এক্সপার্ট হিসাবেই বলবো রাইট নাও যতগুলো ফোন রয়েছে বাজেটে তাদের মধ্যে।
এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি A54 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং এই মোবাইলটি সর্বোচ্চ 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করার সাপোর্ট রয়েছে। তবে এই ফোনটি আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেছি, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে সম্পূর্ণ চার্জ হতে। তবে একবার চার্জ করার পর এই ফোনটি থেকে আমরা প্রায় 1.5 দিন থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি এবং তার পাশাপাশি যখন আমরা এই ফোনটা হেভি ইউজ করেছি, মানে একটু গেমিং করেছি বা টানা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল এক্সিনোসের 1380 প্রসেসর, এটি একটি 5G প্রসেসর এবং অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G68। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, তার মধ্যে একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টই পাওয়া যায়, সেটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার অফিসিয়াল প্রাইস হলো 63,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 64,000 টাকা। আর আনঅফিসিয়ালি এই মোবাইলটা 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 34,000 টাকা থেকে 37-38,000 টাকার মধ্যে এবং 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 39,000 টাকা থেকে 40 অথবা 41,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,08,685, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 784, মাল্টি করে 2649। স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি 548 MB/s, রাইট স্পিড পেয়েছি 323 MB/s। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা একদম হাই গ্রাফিক সেটিংয়ে শ্যাডো অন করে খেলেছি, লং টাইম ভালো পারফরমেন্সই পেয়েছি। তবে যখন হিট হয়, মানে লং টাইম গেম প্লে করার সময়, তখনও কিন্তু পাবজির মতো এই ফোনটাতে ফ্রি ফায়ার গেমসে ল্যাগ করে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা নর্মাল কিছু গেমস খেলেছি, যেমন কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায়। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশ9 গেমসটা খেলেছি, খুব স্মুথ পারফরমেন্স পেয়েছি, আপনাদেরও ভালো লাগে। এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা eFootball গেমসটা খেলেছি, মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়েই কমফোর্টেবল ভাবেই অনেকক্ষণ এই মোবাইলটাতে একদম ল্যাগ ফ্রি ভাবে eFootball গেমসটা খেলেছি, আমাদের ভালোই লেগেছে। সর্বশেষ এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে, ফোনটা যখন আমরা চার্জ দিই তখন কিছুটা হিট হয়, তার পাশাপাশি লং টাইম ভিডিও টিডিও দেখার সময় ফোনটা হিট হয় এবং বেশ ভালোই হিট হয়। নর্মালি অন্যান্য ফোন এত হিট হয় না। তার মেইন কারণই হলো, হিটিংয়ের মেইন কারণ হলো এটার প্রসেসরটা নর্মাল স্ন্যাপড্রাগন বা এক্সিনো মিডিয়াটেকের যে প্রসেসরগুলো রয়েছে এই প্রাইস রেঞ্জের, সেসব ফোনে আবার এত দ্রুত হিট হয় না, যেটা আবার এই ফোনে হয়। আরেকটা বিষয় হলো এই ফোনটাতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই এই ফোনে সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড অর্থাৎ দুর্বলতা এবং ভালো দিক কী কী রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটার অফিসিয়াল প্রাইস প্রায় 64,000 টাকা। সো অফিসিয়ালি কিনতে গেলে এটা মেজর ল্যাকিংস, বিকজ এটা অবশ্যই 60,000 টাকা রেঞ্জের ফোন না। 60,000 টাকা আপনারা iPhone 12 বা iPhone 13 ব্র্যান্ড নিউই পাবেন। সো iPhone 12, 13 বাদ দিয়ে আপনি স্যামসাং গ্যালাক্সি A সিরিজের কোনো ফোনই হয়তো বা নেবেন না, কিন্তু আনঅফিসিয়ালি এই ফোনটা আপনারা 40,000, 38,000, 39,000-এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো, যে কথাটা না বললেই নয়, এই ফোনটার ল্যাকিংসের যেটা আমার কাছে মেইন মনে হচ্ছে সেটা হলো এই প্রাইস বিবেচনায় এই ফোনটাতে UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজের জায়গায় আমার কাছে UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ দিলে বেশি ভালো হতো। দেন যেটা না বললেই নয়, এই ফোনটাতে কিন্তু 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক পোর্ট নেই। এটা অনেক বড় ল্যাকিংস না হলেও থাকলে ভালো হতো। আরেকটা কথা আমি বলবো, এই ফোনটাতে হিটিংটা একটু বেশি হয়। অন্যান্য ফোনে কিন্তু এত হিট হয় না, মানে অন্যান্য ফোন 2-3 ঘন্টা ইউজ করলে যত না হিট হয়, এটা 1-1.5 ঘন্টায় কিন্তু অনেকখানি হিট হয়ে যায়। এটা আমার কাছে একটা বড়সড় ল্যাকিংসই মনে হয়েছে। হতে পারে নেক্সট আপডেটে ফোনের হিটিংটা কমে আসতে পারে। দেন আরেকটা ল্যাকিং যেটা না বললেই নয়, আমরা স্যামসাং গ্যালাক্সি A53 সময় পেয়েছি, সেটা হলো এই ফোনটাতে যখন আমরা কোনো কিছু ডাউনলোড করেছি, নর্মাল অন্য ফোনের থেকে এই ফোনের ডাউনলোড স্পিড কম। মানে অন্যান্য ফোন যত দ্রুত ডাউনলোড হয়, এই ফোনে ডাউনলোড হতে একটু সময় নেই। স্পেশালি ওয়াইফাইতেও আমরা সেম প্রবলেম পেয়েছি, মোবাইল ডাটাতে তো পেয়েছি। সো এই হলো মেইন ল্যাকিংস। আর এই ফোনটার ভালো দিকের কথা বলতে গেলে, ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেকই ইম্প্রুভ হয়েছে। 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+-এর সাপোর্ট রয়েছে। যদিও আগের ফোনগুলো 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লে ছিল এই সিরিজের, মানে A50 সিরিজের, এটা 6.4 ইঞ্চি সাইজের ডিসপ্লে, বাট ডিসপ্লে কালারটা অনেকই ভাইব্রেন্ট, আপনি মিডিয়া কনজিউম করে অনেক মজা পাবেন। আরেকটা বিষয় হলো এই ফোনটা চার্জ ব্যাকআপ আমরা A52, A52s এবং A53 থেকেও ভালো পেয়েছি, যেটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। একটা চার্জার থাকলে হয়তো আর একটু ভালো হতো। দেন যেটা না বললেই নয়, ফোনটার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো লেগেছে। আপনারা ক্যামেরা সেকশনে যে এই ফোনটা দিয়ে আমরা যেসব ছবিগুলো তুলেছি সেটা স্যাম্পল দেখে নিন, তাহলে আইডিয়া হয়ে যাবে। এবং ভিডিও ক্যামেরারও কিন্তু এই ফোনে অনেকই ভালো। A52s, A53 থেকেও এই ফোনটার ভিডিও OIS পারফরমেন্সটা অনেক ভালো লেগেছে, অর্থাৎ শেকি পরিমাণটা একটু কমই পাওয়া যায় এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করে। দেন এই ফোনটা গেমিং পারফরমেন্সও আমি মোটামুটি বলবো, এটা অ্যাকচুয়ালি গেমিং ফোন না। এই প্রাইস রেঞ্জে অনেক ভালো গেমিং ফোন রয়েছে। আমি গেমিং সেন্ট্রিক যদি আপনার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমি বলবো এই ফোনটা না নিয়ে আপনি অন্য কোনো ফোন নেন। ক্যামেরা সেন্ট্রিক প্ল্যান থাকলে
নেওয়ার মতো এটা একটা ফোন। দেন এই ফোনটার ইউআই পারফরমেন্স নিয়ে আসলে কিছু বলার নেই, স্যামসাংয়ের ইউআই যথেষ্ট ভালো। এটা তো লেটেস্ট যেটা One UI 5.1 রয়েছে। সো নেক্সট আরও আপডেট আসবে, অ্যান্ড্রয়েড 14 যখন আসবে তখন আপনারা আরও ভালো পারফরমেন্স পাবেন আশা করি আর কি, যদি কোনো প্রবলেম না থাকে অ্যান্ড্রয়েডে। বাট ফোনটার ইউআই পারফরমেন্স মাল্টিটাস্কিং করে আমাদের কাছে ওভারঅল স্মুথই লেগেছে। আর সর্বশেষ কথা হলো এই ফোনটা আসলে কাদের জন্য নেওয়া উচিত হবে। মেনলি একটা কথা বলে রাখি, যারা মেনলি ক্যামেরা সেন্ট্রিক ফোনই নেবেন, এবং আমি মনে করি আনঅফিসিয়ালি নিলে এটা ভালো, কারণ অফিসিয়াল 60-70 হাজার টাকা আপনার আইফোন চয়েস আছে, ভিভোর এক্স সিরিজের ফোন রয়েছে, সেই সব ফোন কিন্তু এই ফোনের থেকে অনেকই ভালো। বাট আনঅফিসিয়ালি যদি আমি চিন্তা করি 36-40 হাজার টাকার মধ্যে, তাহলে এটা আমার নাম্বার 1 চয়েসই থাকবে যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনেন। তাহলে আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, এই ফোনটা দিয়ে যদি আপনারা গেমিং করতে চান, মনে করেন যে 30-40 হাজার টাকা একটা ফোন নেবেন, আপনার ধারণা যে আপনি অনেক গেমিং পারফরমেন্স পাবেন, ক্যামেরা পারফরমেন্স পাবেন, সেটা হবে না। ক্যামেরার জন্য অনেক ভালো, গেমিংয়ের জন্য আপনারা অন্য ফোন নিয়ে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি A54 অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।